নমস্কার বন্ধুরা, কলকাতা ইনফোটেনমেন্টে আপনাদের সুস্বাগতম। আজ থেকে শুরু হচ্ছে কলকাতা ইনফোটেনমেন্টের একটা নতুন অধ্যায়। এই অধ্যায়ে আমরা গল্প করব ইতিহাস নিয়ে। আরে দাঁড়ান, স্কিপ না করে শুনে তো যান কীরকম ইতিহাসের কথা বলছি। এই অধ্যায়ে আমরা শোনাবো সেই সব ফ্যাক্ট যা কোনো দিন জায়গা করে নিতে পারেনি পাঠ্য বইতে। তাই এই সেগমেন্টের নাম দেওয়া হয়েছে প্রচ্ছন্ন ইতিহাস। প্রচ্ছন্ন ইতিহাসে আমাদের প্রথম স্টোরি শুরু করা যাক। আপনারা এমনিতেই আমাদের পাশে আছেন জানি, অনেক উৎসাহ দিয়েছেন আমাদের। তাই আবারও অনুরোধ করছি, যদি এই সেগমেন্টের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক দিতে হবে আর শেয়ার করতে হবে। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর পরে কোন ভিডিও আসছে সেটার নোটিফিকেশান পেতে হলে কি করতে হবে তা তো জানেনই। চলুন শুরু করা যাক। আমাদের দেশ এই ভারতবর্ষের ইতিহাসের কি শেষ আছে? সব ইতিহাসকে যদি পাঠ্য বইতে জায়গা দিতে হতো তাহলে আর অন্য বিষয়ে পড়াশুনো করার সময়ই পাওয়া যেত না। তাই কিছু কিছু বিষয় খুব সামান্য ওই খবরের কাগজের যেমন 2 লাইনের খবরের মতো লেখা থাকে, কিছু আবার থাকেই না। সেই কোন সুদূর অতীতে আলেকজান্ডারের ভারত আক্রমণ থেকে শুরু করে মৌর্য, গুপ্ত, পাল, শক, হুন, পাঠান, মোগল, চোল, চালুক্য, রাষ্ট্রকূট, মারাঠা, শিখ, রাজপুত আর সবশেষে পর্তুগিজ, ফরাসি, ইংরেজ আর অগ্নিযুগের বিপ্লবীদের ইতিহাস। এর মধ্যে অনেক কিছুই থেকে গেছে প্রচ্ছন্ন। আমরা সেই সব প্রচ্ছন্ন ইতিহাসকেই খুঁজে বার করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে হ্যাঁ, তার মানে এই না যে ভ্রমণের ভিডিও থাকবে না, সেটা যেমন ছিল তেমনই থাকবে। তার সাথে থাকবে এই প্রচ্ছন্ন ইতিহাসের সেগমেন্টটাও। সকলেই জানি 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু এটা কি জানেন, ব্রিটিশ সরকার এই স্বাধীনতার দিন ঘোষণা করেছিল 1948 সালের 30শে জুন। তাহলে কেন 10 মাস আগেই তারা স্বাধীনতা দিয়ে তড়িঘড়ি চলে গেল এই দেশ ছেড়ে? আজকের এপিসোডে এই ঘটনাকে ঘিরেই। কাদের জন্য ব্রিটিশ চলে যেতে কার্যত বাধ্য হলো নির্ধারিত সময়ের আগেই? শুনলে অবাক হবেন। 1947 সালের 20 ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ঘোষণা করেন ব্রিটিশ সরকার পরের বছর 1948 সালের 30শে জুন ভারতকে স্বাধীনতা দিয়ে চলে যাবে। ওই মোতাবেক সব দলে প্রস্তুতি চলতে থাকে। কিন্তু তারা 1947 সালের আগস্টেই পাকিস্তান ও ভারতকে স্বাধীনতা দিয়ে চলে যায়। কেন? এমন কি ঘটল যাতে প্রবল পরাক্রান্ত অর্ধ পৃথিবীর অধীশ্বরের হঠাৎ এই লোটাকম্বল নিয়ে দৌড়? সমূহ কারণ ছিল ওই ঐতিহাসিক সিদ্ধান্তের, যা 1956 সালে জানিয়েছেন আর কেউ নন, 1947 সালের ভারতের স্বাধীনতা চুক্তিপত্রে যার স্বাক্ষর ছিল সে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি নিজেই। আর তার ওপরেই আমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 1956 সালে কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি পিবি চক্রবর্তী তখন পশ্চিমবঙ্গের অ্যাক্টিং গভর্নরের দায়িত্বে ছিলেন। তিনি একটি চিঠি লিখেছিলেন অধ্যাপক ডক্টর আর.সি. মজুমদারকে, যিনি আ হিস্ট্রি অব বেঙ্গল নামে বইটির লেখক ছিলেন। 1956 সালে লর্ড ক্লিমেন্ট অ্যাটলি যখন ভারত সফরে আসেন তখন তিনি 2 দিনের জন্য কলকাতার রাজভবনের অতিথি হয়েছিলেন। সেই সময় তার সাথে জাস্টিস পিবি চক্রবর্তীর যা কথা হয়েছিল তাই তিনি লিখেছিলেন সেই চিঠিতে জাস্টিস পিবি চক্রবর্তী লিখেছিলেন, "When I was the acting governor, Lord Attlee, who had given us independence by withdrawing the British rule from India, spent 2 days in the governor's palace at Calcutta during his tour of India
At that time, I had a prolonged discussion with him regarding the real factors that had led the British to quit India. My direct question to him was, since Gandhi's Quit India movement had tapered off quite some time ago, and in 1947 no such new compelling situation had arisen that would necessitate a hasty British departure, why did they have to leave? In his reply, Attlee cited several reasons, being the erosion of loyalty to the British Crown among the Indian Army and Navy personnel as a result of the military activities of Netaji. कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। तू शेर हिंद आगे बढ़, मरने से तू कभी न डर। तू शेर हिंद आगे बढ़, मरने से तू कभी न डर। उड़ा के दुश्मनों का सर जो शेवतन बढ़ाए जा, उड़ा के दुश्मनों का सर जो शेवतन बढ़ाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा। Toward the end of our discussion, I asked Attlee what was the extent of Gandhi's influence upon the British decision to quit India. Hearing this question, Attlee's lips became twisted in a sarcastic smile as he slowly chewed out the word minimal. বাংলা করলে চিঠির এই অংশের অনুবাদ এমন দাঁড়ায়, যখন আমি অ্যাক্টিং গভর্নর ছিলাম, লর্ড অ্যাটলি, যিনি ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসনকে প্রত্যাহার করে আমাদের স্বাধীনতা দিয়েছিলেন, তিনি তার ভারত সফরে এসে 2 দিন কলকাতার রাজভবনে কাটিয়েছিলেন। সেই সময় আমার তার সাথে একটা দীর্ঘ আলোচনা হয়েছিল ব্রিটিশদের ভারত ছেড়ে চলে যাবার কারণগুলি নিয়ে। তার কাছে আমার সরাসরি প্রশ্ন ছিল, যেহেতু গান্ধীর ভারত ছাড়ো আন্দোলন বেশ কিছুদিন আগে স্থিমিত হয়ে গিয়েছিল এবং 1947 সালে এমন কোনো নতুন বাধ্যতামূলক পরিস্থিতির উদ্ভব হয়নি যাতে দ্রুত ব্রিটিশদের প্রস্থানের প্রয়োজন হয়, তাহলে কেন তাদের চলে যেতে হয়েছিল? তার উত্তরে অ্যাটলি বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছিলেন, যার মধ্যে প্রধান কারণ হল নেতাজির সামরিক কার্যকলাপের ফলে ভারতীয় সেনা ও নৌবাহিনীর কর্মীদের মধ্যে ব্রিটিশ ক্রাউনের প্রতি আনুগত্যের অবনতি। আমাদের আলোচনার শেষের দিকে আমি অ্যাটলিকে জিজ্ঞেস করেছিলাম যে ভারত ছাড়ার ব্রিটিশ সিদ্ধান্তের ওপর গান্ধীর প্রভাব কতটা ছিল। এই প্রশ্ন শুনে অ্যাটলি ঠোঁট বেঁকিয়ে একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে এই শব্দটি বলেছিলেন, মিনিমাল। হোয়াট? স্বাধীনতা অর্জনে সুবিশাল কংগ্রেসের প্রভাব একটুখানি? এবং তাও বলছেন ওই সময়ের সর্বোচ্চ ব্রিটিশ নেতা? তাহলে তো ছোট্ট দল মুসলিম লীগের প্রভাব নিশ্চয়ই আরও অনেক কম। তাহলে পাক ভারতের স্বাধীনতাটা আনলো কে? যদিও এই বিষয়ে অনেক বিতর্ক আছে, এই স্টোরি সংক্রান্ত যাবতীয় তথ্যের লিঙ্ক ডেসক্রিপশানে দেয়া আছে। আপনারা এই বিষয়ে আরও জানার ইচ্ছে হলে সেগুলো দেখে নিতে পারেন। শুনুন তাহলে ঘটনার পেছনের ঘটনা বলি। 1945 সাল, নেতাজির আজাদ হিন্দ ফৌজ সুদূর প্রাচ্য থেকে বীর বিক্রমে এগিয়ে আসছে একের পর এক দেশ জয় করতে করতে ভারতের দিকে। এসে পড়েছে ভারতের মূল ভূখণ্ডের দোরগোড়ায়। এমন সময় হঠাৎ উল্টে গেল পাশার চাল, পতন ঘটল জাপানের। স্বাভাবিকভাবেই রসদ বন্ধ হয়ে গেল আজাদ ফৌজের। নেতাজিরও অন্তর্ধান ঘটেছে। বিমান দুর্ঘটনা না স্বেচ্ছা নির্বাসন, তা নিয়ে প্রচুর বিতর্ক হয়ে গেছে, চলছে, ভবিষ্যতে চলবেও। সেই বিষয়ে অকারণ আলোচনা করব না এখানে। এই পরিস্থিতিতে আজাদ হিন্দ বাহিনী কি করল? তারা বাধ্য হলো ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে। এর পরেই শুরু হলো নাটক। যুদ্ধ করে তারা যা করতে পারেনি, বন্দী হয়ে করল সেই কাজ। বাধ্য করল ব্রিটিশকে ভারত ছেড়ে তড়িঘড়ি পালিয়ে যেতে।
আসুন শোনা যাক সেই গল্প। প্রায় 25,000 আজাদ হিন্দ ফৌজের পাহারায় ব্রিটিশ সেনাবাহিনীর হাজার হাজার ভারতীয় সৈন্য। তারা নিজেদের মধ্যে নিজেদের ভাষায় কথা বলছে, যা দুর্বোধ্য গুটিকতক ব্রিটিশ অফিসারের কাছে। তারা হাঁ করে শুনছে আজাদ সৈন্যদের দুঃসাহসিক দেশ বিজয়ের গল্প। ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সেনাদের ইংরেজ সরকার বুঝিয়েছিল যে জাপানি সৈন্য আক্রমণ করতে আসছে, কিন্তু এখানে তো অন্য কথা শোনা যাচ্ছে। তারা জাপানি না, তারা ছিল নেতাজির আজাদ হিন্দ বাহিনী। আক্রমণ না, আসছিল পরাধীন ভারতকে স্বাধীন করতে। প্রহরীরা রুদ্ধশ্বাসে শুনছিল রূপকথার গল্পের মতো তাদের অভিযানের কাহিনী। এদেরই গর্বিত পদভরে টলমল করেছে বার্মা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, ইম্ফল, কোহিমা। অথচ তারা আজাদ হিন্দ ফৌজকে জাপানি বাহিনী মনে করে যুদ্ধ করে তাদেরকে বন্দী করেছে। আহা, তারা যদি জানতো আক্রমণকারীরা জাপানি নয়, তারা নেতাজির কমান্ডে মুক্তিযোদ্ধা আজাদ হিন্দ ফৌজ, তাহলে তখনই তারা বিদ্রোহ করে ব্রিটিশকে কচু কাটা করে ভারতকে স্বাধীন করে ফেলতে পারত। বন্দীরা বলে যায় তাদের দেশপ্রেম, আত্মত্যাগ ও সংগ্রামের কাহিনী, নেতাজির কাহিনী। জলে জঙ্গলে পাহাড়ে মুক্তিযোদ্ধাদের দিল্লি চলোর মরণপণ যুদ্ধের কথা। প্রহরীরা গালে হাত দিয়ে মোহাচ্ছন্ন হয়ে শুনতে থাকে। ধীরে ধীরে বন্দীদের বুক থেকে প্রহরীদের বুকে চক্রবৃদ্ধি হারে সংক্রামিত হয় দেশপ্রেম। লক্ষ দেশীয় প্রহরীর বুকে নিমেষে জ্বলে ওঠে ক্ষুধিত দেশপ্রেমের আগুন। ফলে ক্যাম্পগুলোতে দেখা যেতে লাগলো অসহযোগিতা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ না মানার প্রবণতা, ভেঙে পড়ল চেন অফ কমান্ড ব্যবস্থা। আর এক সিপাহী বিদ্রোহের আতঙ্কের ছায়া দেখতে পেল ব্রিটিশ সেনা অফিসাররা। আতঙ্কে আঁতকে উঠল ইংরেজ। ভারতে তখন 25 লক্ষ দেশীয় সৈন্যকে পরিচালনার দায়িত্বে ছিল মাত্র 40,000 ব্রিটিশ সামরিক অফিসার। সেই 40,000 অফিসারের দিকে রক্তচক্ষু মেলে তাকিয়ে থাকতো দেশীয় সৈন্যরা। যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে দাবানল। এই সাদারা সাগরের ওপার থেকে এসে প্রায় 200 বছর পায়ের নিচে পিষছে তাদের মাতৃভূমিকে, খুন করেছে, ফাঁসি দিয়েছে অগণিত ভারতীয়কে। সেই ভারতীয় সৈন্যদের কেউ একজন একটা গুলি ছুড়লেই চেন অফ রিয়াকশানে তৎক্ষণাৎ ব্রিটিশদের ওপর গর্জে উঠবে লক্ষ বন্দুক। এবং তা ভারতে সীমাবদ্ধ থাকবে না, ওই দাবানল মুহূর্তে ছড়িয়ে যাবে এশিয়া, আফ্রিকায়, প্রতিটি ব্রিটিশ উপনিবেশে। তা দেখে বসে থাকবে না ফ্রেঞ্চ, স্প্যানিশ সহ অন্য উপনিবেশগুলোর শতাব্দী ধরে লাঞ্ছিত মানুষগুলো। প্রতিটি উপনিবেশে পোকা মাকড়ের মতো মারা পড়বে লক্ষ লক্ষ ইউরোপীয় প্রভুরা। লণ্ডভণ্ড ও রক্তাক্ত হয়ে যাবে এশিয়া, আফ্রিকা। এই মারাত্মক স্পর্শকাতর সময় 5ই নভেম্বর 1945 দিল্লির লাল কেল্লায় বিচার শুরু হলো আজাদ হিন্দ ফৌজের মেজর জেনারেল শাহনেওয়াজ খান, কর্নেল সাইগল আর মেজর ধিলনের। আসমুদ্র হিমাচলে বিস্ফোরিত হলো জনতার ভৈরব গর্জন, বিচার বন্ধ করো। সারা দেশ জুড়ে জ্বলে উঠল আগুন। কলকাতা, বম্বে, দিল্লি, বেনারস, এলাহাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার বাদ পড়ল না কোনো জায়গা। শুধু কলকাতাতেই নিহত হলো 32 জন, আহত 200 জন ভারতীয়। ইংরেজদেরও নিহত হলো 1 জন, আহত হলো 188 জন। উদ্বিগ্ন হলো লন্ডনের মন্ত্রিসভা। ব্রিটিশ এয়ারফোর্সের ভারতীয় পাইলটরা আজাদ হিন্দ ফৌজের সমর্থনে কর্মবিরতি হরতাল পালন করলেন ও মামলার জন্য প্রকাশ্যে চাঁদা তুললেন। ভারত জুড়ে তখন আর্মি ব্যারাকগুলোতে ভারতীয় সৈন্যদের আদেশ অমান্য ও অসন্তোষের ধোঁয়া। আদালত মেজর জেনারেল শাহনেওয়াজ খান, কর্নেল সাইগল আর মেজর ধিলনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিলে ভারতীয় বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ক্লড আকিনলেক ব্রিটিশ সরকারকে লিখেছিলেন, এই শাস্তিকে কার্যে পরিণত করবার চেষ্টা করলে সেনা বিদ্রোহ অবধারিত। পরে এই তথ্য প্রকাশ পেয়েছে এবং তিনি তার বিশেষ ক্ষমতা বলে আদালতের রায় বাতিল করে সকলকে মুক্তি দিলেন 1946 সালের 4 জানুয়ারি।
বুদ্ধিমান ব্রিটিশরা এরপর ফৌজের আর কোনো সৈন্যের বিচার করার সাহস করেনি। ভাতের হাঁড়ির মতো টকবক করে ফুটছে ভারতবর্ষ। অদৃশ্য থেকেও নেতাজি যেন সহস্র বাহুতে প্রচণ্ড শক্তিতে চেপে ধরেছে ব্রিটিশের গলা। কোথায় পড়ে রইল কংগ্রেস, মুসলিম লীগ? তাদেরকে ছাড়িয়ে আকাশচুম্বী হয়ে উঠল নেতাজি ও ফৌজের মহিমা। তারাই হয়ে উঠলেন স্বাধীনতার সর্বোচ্চ প্রতীক। कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की तो कौम पे लुटाए जा। तू शेर हिंद आगे बढ़, मरने से तू कभी न डर। तू शेर हिंद आगे बढ़, मरने से तू कभी न डर। उड़ा के दुश्मनों का सर जो शे वतन बहाए जा। কংগ্রেসের কেন্দ্রীয় নেতা ডক্টর পট্টভি সীতারামাইয়া লিখেছেন, আজাদ হিন্দ ফৌজের বন্দীরা আমাদের জাতীয় নেতৃবৃন্দকে মেঘাবৃত করিয়া ফেলিয়াছে। মনে হইতেছে যেন তাহারা গোটা কংগ্রেসকেই সূর্যগ্রহণের মতো ঢাকিয়া দিয়াছে। ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল টুকার লিখলেন, ভবিষ্যৎ অত্যন্ত বিপজ্জনক। আজাদ হিন্দ ফৌজ আমাদের সামরিক বাহিনীকে ধ্বংস করিবার হুমকি হইয়া উঠিয়াছে। ইতিহাসবিদ হিউ টয় লিখলেন, হিন্দ ফৌজকে কেন্দ্র করে যে গণ দাবি মাথা তুলিয়া দাঁড়াইল, ভারতীয় সেনাবাহিনীও তার প্রতি সহানুভূতিশীল হইয়া পড়িল। তাহাদের ভেতর রাজনৈতিক চেতনার উন্মেষ হইল, যাহা আগে ছিল না। ভাষ্যকার ফিলিপ মেশন লিখলেন, পরিস্থিতি পাল্টে গেছে। জাতি আজাদ হিন্দ ফৌজকে স্বাধীনতার বীর যোদ্ধা হিসেবে অভিনন্দিত করে ফৌজের পতাকা দিবস পালন করছে। ফেব্রুয়ারিতে ভারতীয় নৌসেনারা ৭৮টি যুদ্ধজাহাজে ব্রিটিশ অফিসারদের বন্দী করে নেতাজির বিশাল ছবি টাঙিয়ে বিদ্রোহে ফেটে পড়ল। বিভিন্ন বন্দরে অসহায় দাঁড়ানো ব্রিটিশ সৈন্য ও সরকারের চোখের সামনে দিয়ে লক্ষ লক্ষ জনতা মাছ ধরা নৌকোয় চড়ে বিদ্রোহী জাহাজগুলোতে খাবার ও জল পৌঁছে দিচ্ছিল। তৎকালীন ভাইসরয় লর্ড ওয়াভেল ব্রিটিশ সরকারকে লিখলেন, ভারতীয় সৈন্যদের দ্বারা দেশবাসীকে দমন করার চেষ্টা করলে বিস্ফোরণ অনিবার্য। পরিস্থিতি শান্ত করতে ব্রিটিশরা ১৯৪৭ সালের ২০ ফেব্রুয়ারি ঘোষণা করেছিল তারা ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে চলে যাবে পরের বছরের অর্থাৎ ১৯৪৮ সালের ৩০ জুন। তারা হয়তো ভেবেছিল স্বাধীনতা দেওয়া জটিল আয়োজন সম্পন্ন করতে ওরকম সময়ই লাগবে, কিন্তু যেহেতু তার অনেক আগেই তা হয়ে গেল, সম্ভবত তাই তারা আর ঝুঁকি না নিয়ে ১৯৪৭ সালের আগস্টেই চলে গেল পাত্তারি গুটিয়ে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে মুসলিম লীগ, কংগ্রেস অনেক আন্দোলন করেছে, তবু এই সব তথ্য বিশ্লেষণ করলে এই কথা প্রমাণিত হয় যে এতে নেতাজি ও তার আজাদ হিন্দ ফৌজের অবদানই ছিল সর্বোচ্চ। যুদ্ধ করেও শেষে খাদ্য ও রসদের অভাবে আত্মসমর্পণ করলেও তারা টলিয়ে দিয়েছিল তৎকালীন অর্ধেক পৃথিবীর অধীশ্বর প্রবল পরাক্রান্ত ব্রিটিশ সাম্রাজ্যের পায়ের তলার মাটি। অথচ মজার ব্যাপার হলো, আজাদ হিন্দ বাহিনীর সেই সব প্রশিক্ষিত প্রাক্তন সৈন্যদের কিন্তু স্থান হয়নি স্বাধীন ভারতের সেনাবাহিনীতে। লর্ড মাউন্টব্যাটেন ও নেহরুর করা চুক্তি অনুযায়ী তাদের ভারতীয় বাহিনীতে যোগদানের অনুমতি দেওয়া হয়নি। যুক্তি ছিল সেনাবাহিনীকে রাজনীতি মুক্ত রাখা। সেই দুর্ধর্ষ রণক্লান্ত সৈনিকদের পরবর্তী জীবন কেটেছিল সাধারণ মানুষের মতো নিস্তরঙ্গভাবে। অনেকে কাটিয়েছিলেন অনাহারে, চরম দারিদ্রতার মধ্যে দিয়ে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করছি। নমস্কার।